1930 সালের 7ই মে নজরুলের ত্রুটিহীন যত্ন, সেবা ও চিকিৎসাকে ব্যর্থ করে বসন্ত রোগে অসহনীয় কষ্ট পেয়ে কবির দ্বিতীয় পুত্র অরিন্দম খালিদ ওরফে বুলবুলের মৃত্যু ঘটে। পুত্রশোক এত প্রবল হয়েছিল যে নজরুল পরে গভীরভাবে আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁকেন এবং দীক্ষা নেন। উল্লেখ্য, এই শিশুর রোগশয্যার পাশে বসেই কবি মূল ফার্সি থেকে রুবাইয়াতি হাফিজ বাংলায় অনুবাদ করেন এবং এই কাব্য বুলবুলের নামে উৎসর্গ করেন। কাজী নজরুলের ৭৭ বছরের জীবনে শেষ ৩৪টা বছর ছিল বড়ই মর্মান্তিক। কোনো সৃষ্টিশীল মানুষ নজরুলের মতো এত অবহেলা আর বঞ্চনার যন্ত্রণা ভোগ করেছিলেন কিনা বলা দুষ্কর। বালক দুখু মিয়া মাজার পাহারা দেওয়া, মক্তবের শিক্ষকতা করা, ভ্রাম্যমাণ লেটো গান করা এবং আসানসোলের রুটির দোকানে কাজ করার মাধ্যমে নিদারুণ কষ্ট ও অভাব অনটনের মধ্য দিয়ে যেমন বেড়ে উঠেছিলেন, ঠিক তেমনি সৃষ্টিশীলতার চূড়ায় আরোহণ করা মধ্যবয়স্ক নজরুল ইসলামের জীবনে হঠাৎই নেমে আসে এক গভীর অন্ধকার। এই যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা। কবির জীবনের শেষ অধ্যায় ছিল খুব বেশি কষ্টক্লিষ্ট এবং বেদনাদায়ক। নজরুলের অসুস্থ হয়ে পড়ার দিন নিয়েও সঠিক কোনো তথ্য জানা যায় না। কেউ বলেন রবীন্দ্রনাথের মৃত্যু দিবসে অর্থাৎ 7ই আগস্ট 1941 কলকাতা রেডিওতে রবিহারা কবিতাটি ওই দিনই লিখে আবৃত্তি করার সময় কবির কণ্ঠস্বর জড়িয়ে আসে। কবি অসুস্থ হয়ে পড়েন। হতে পারে একটা প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছিল সেদিন। এক বছর পর 10ই জুলাই নজরুল তার সুহৃদ জুলফিকার হায়দারকে একটি চিঠি লিখেছিলেন, তুমি এখনই চলে এসো, আমি কাল থেকে অসুস্থ। অতএব ধরে নেওয়া যেতে পারে 1942-এর 9 জুলাই থেকেই কবি অসুস্থ হয়ে পড়েন। কবি তখন আক্ষরিকভাবেই কপরদক্ষিণ। সংসারের 2 শিশুপুত্র, পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী প্রমীলা, সর্বক্ষণের অভিভাবক শাশুড়ি গিরিবালা। 1700 গানের রেকর্ডে লক্ষ লক্ষ টাকা মুনাফার সন্ধান দেওয়া গ্রামোফোন কোম্পানি কোনো রয়্যালটি প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছে না। তাঁর লেখার প্রকাশকরা ফিরেও তাকাচ্ছে না। 17ই জুলাই 1942 শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে এক বন্ধুকে পত্র লেখেন কবি। তিনি লেখেন, আমি ব্লাড প্রেশারে শয্যাগত, অতি কষ্টে চিঠি লিখছি। আমার বাড়িতে অসুখ, ঋণ, পাওনাদারদের তাগাদা প্রভৃতি অরিজ। সকাল থেকে রাত্রি পর্যন্ত খাটুনি, তারপর নবযুগের অরিজ 3 থেকে 4 মাস পর্যন্ত। এই সব কারণে আমার নার্ভস শ্যাটার্ড হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। অতি কষ্টে 2-1 কথা বলতে পারি, বললে যন্ত্রণা হয় সর্বশরীরে। কবির অসুস্থতার কারণই বা কী ছিল তা নিশ্চিতভাবে কেউ জানাননি। নানা রকম কথা নানান জনে লিখে গেছেন। শোনা যায় নবযুগ সম্পাদনাকালে একবার কবি উত্তরপাড়ায় এক দুষ্কৃতী দলের কাছে প্ররুত হয়েছিলেন। কয়েকজন যুবক উত্তরপাড়া থানার হেফাজত থেকে ঘাড়ে ও মাথায় কঠিন আঘাত পাওয়া নজরুলকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। এই আঘাতের কথা কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি। শোনা যায় নির্বাক কবি যখন 1972-এ বাংলাদেশে, তখন নাকি তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড কবির ঘাড়ে পুরাতন কঠিন আঘাতের চিহ্নটি শনাক্ত করতে পেরেছিলেন। বিস্ময়ে হতবাক হতে হয়। কি নিদারুণ অব্যবস্থা হয়েছিল তাঁর অসুস্থতা প্রকট হওয়ার পর থেকে। প্রথম 7 দিন চিকিৎসা করেন হোমিওপ্যাথিক মতে নজরুলেরই বাড়িওয়ালা ডাক্তার D.L. সরকার। অথচ মাত্র 3 দিন চিকিৎসার পর অতি উৎসাহী হয়ে নজরুলের সেই বন্ধু জুলফিকার হায়দার খবরের কাগজে কবির অসুস্থতা সংবাদ দিয়ে প্রচার করে দেন নজরুল উন্মাদ হয়ে গেছেন। 22 বছর পরে লেখা তাঁর গ্রন্থ নজরুল জীবনের শেষ অধ্যায় 1964-তে জুলফিকার হায়দার এই মিথ্যা সংবাদ প্রচারের সাফাই দিয়েছিলেন এই বলে যে তাঁর উদ্দেশ্য ছিল হয়তো অসুখের সংবাদ পেয়ে কাজীদার অনেক বন্ধুবান্ধব এবং ভক্ত অনুরক্তদের মধ্যে একটা সাড়া পড়ে যাবে, দেখতে আসবে। অথচ জুলফিকার হায়দার প্রচারিত কবির মস্তিষ্ক বিকৃতির সংবাদ প্রচারের 2 বছর পরেও 1944-এর 27শে ফেব্রুয়ারি নুরুল ইসলামকে একটি কাগজে লিখে নজরুল জানিয়েছিলেন, শ্রীমান মোহাম্মদ নুরুল ইসলাম, তুমি চিরঞ্জীব হয়ে থেকো, আমায় এবং আমার ছেলে দুটিরই চিরদিন মনে রেখো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আর্থিক সহায়তায় কবিকে স্বাস্থ্য উদ্ধারের জন্য মধুপুরে পাঠানো হয়েছিল 1942-এর 19শে জুলাই।
কিন্তু অর্থ শেষ হয়ে যাবার পর কলকাতায় ফিরিয়ে আনা হয় 21শে সেপ্টেম্বর। 1944-এর 24শে মে আনন্দবাজার পত্রিকার কবি নজরুল পীড়িত শিরোনামে একটি আবেদন প্রচারিত হয়। আবেদনও বলা হয়েছিল, বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহুদিন যাবৎ পক্ষাঘাতে শয্যাগত, অশক্ত হইয়া পড়াই তিনি এখন নিঃস্ব এবং কপর্দকহীন। তাহার স্ত্রীও পক্ষাঘাতে শয্যাশায়িনী। চিকিৎসা তো দূরের কথা, এমন সঙ্গতি নাই যে শিশুপুত্রদ্বয়, রুগ্না পত্নী ও নিজের আহার্যটুকু জোটে। বাংলার জাতীয় কবির প্রাণ রক্ষায় সহৃদ সর্বসাধারণের অকণ্ঠ সাহায্য একান্ত আবশ্যক। এরপর কয়েকটি সাহায্য সমিতি গঠিত হয়। কলকাতার সুখ্যাত চিকিৎসকেরা কবিকে দেখেন একাধিকবার, কিন্তু নিরাময়ের কোনো লক্ষণ দেখা যায়নি। কবি কাজী আব্দুল অদুদের উদ্যোগে গঠিত নজরুল নিরাময় সমিতির উদ্যোগে কবিকে রাঁচির মানসিক চিকিৎসালয়ে পাঠানো হয় 1952-র 25শে জুলাই। কিন্তু 4 মাস চিকিৎসাধীন থেকেও কোনো উন্নতি না হওয়ায় ফিরিয়ে আনা হয় কলকাতায়। পরের বছর 10ই মে 1953 কবিকে নিয়ে যাওয়া হয় লন্ডনে। সেখানকার চিকিৎসকেরা মত প্রকাশ করেন যে কবির ব্রেন কুঁকড়ে গেছে, অর্থাৎ মস্তিষ্কের সংকোচন হয়েছে। লন্ডন থেকে 10ই ডিসেম্বর নজরুলকে নিয়ে যাওয়া হয় ভিয়েনায়। সেখানেও চিকিৎসকের অভিমত ছিল কবিকে আর সুস্থ করে তোলা যাবে না। এরপরেও পূর্ব জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক রুশ ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছিলেন। তাঁর অভিমত ছিল যে অনেক দেরি করে রোগীকে আনা হয়েছে। 7 মাস বিদেশে বৃথা চেষ্টার পর কবিকে ফিরিয়ে আনা হয় কলকাতার 1953-র 14ই ডিসেম্বর। এরপরেও 23 বছর জীবিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। অভাবের তাড়না, মানসিক কষ্ট, নিঃসঙ্গতা, পরিচিত বন্ধুদের দূরে চলে যাওয়া, অবহেলা, এই সবই ছিল কবির শেষ জীবনের সঙ্গী। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিনা ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাটের বন্দোবস্ত ও 2 বাংলা থেকেই লিটারারি পেনশনের ব্যবস্থা হওয়ার পর কিছুটা স্বস্তি এসেছিল বটে, কিন্তু হঠাৎই 1962 সালের 23শে জুন দীর্ঘ 23 বছর ধরে পক্ষাঘাতে শয্যাগত স্ত্রী প্রমীলার দেহাবসান ঘটে। কবি হলেন আরও নিঃসঙ্গ, একাকী। সাল 1971। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের বিজয় লাভের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটে। 1972 খ্রিস্টাব্দের 24শে মে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। 1976 খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করা হয়। এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের বিশেষ কোনো উন্নতি হয়নি। 1974 খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করেন। 1976 সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে গমন করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল তাঁর একটি গানে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তাঁর সমাধি রচিত হয়। তাঁর জানাজার নামাজে 10,000-এরও অধিক মানুষ অংশ নেয়। জানাজা নামাজ আদায়ের পরে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইম, মেজর জেনারেল জিয়াউর রহমান, রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান, এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ, মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা মণ্ডিত নজরুলের মরদেহ বহন করে সোহরাওয়ার্দী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যান। বাংলাদেশে তাঁর মৃত্যু উপলক্ষে 2 দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয় এবং ভারতের আইনসভায় কবির সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শিশু কবিকে বাবা মা যে দুঃখমিয়ে নাম দিয়েছিলেন, সারা জীবন কবির কষ্টে সংগ্রামে সেই নাম আসলেই সার্থক হয়ে ওঠে। যদিও কবি তাঁর সৃষ্টিশীল কিছু বছরেই এই পৃথিবীকে দিয়ে যান বিস্ময়কর এক অধ্যায়, দিয়ে যান অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটকসহ প্রায় 3000 কালজয়ী গান, যার মধ্যে শ্যামাসঙ্গীত, আরতি, কীর্তনের পাশাপাশি
রয়েছে অসংখ্য ইসলামিক গান ও গজল। কবি নজরুল হয়ে ওঠেন এক জ্বলন্ত ইতিহাস। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। কবি নজরুলের জীবন সম্পর্কে জানতে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।